মানে আমাদের যে জুলাই বিপ্লব বা জুলাই গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানের অন্যতম পার্ট সেনাবাহিনী। দেশ যেদিকে যাচ্ছিল, যদি হাসিনা পদত্যাগ না করত, ক্ষমতা না ছাড়ত, তাহলে হয়তো বাংলাদেশ একটা বিপ্লবের দিকে বা যুদ্ধের দিকেই অবধারিত হতো। শহীদদের প্রত্যাশা কি আসলে পূরণ হয়েছে? আর প্রাপ্তি বলতে আমরা যারা এখনো গাজী হিসেবে বেঁচে আছি, আমাদের প্রত্যাশা পূরণ হয়নি। একইভাবে আমাদের প্রাপ্তি সেটাও আসলে হয়নি। 2024 সালের যে গণঅভ্যুত্থান, আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এই গণঅভ্যুত্থানে সবাই অংশ নিয়েছি, কিন্তু আমরা সেই নতুন বাংলাদেশ গঠন করতে পারছি না। আমরা আবারও সেই পুরাতন রাজনীতি, পুরাতন বাংলাদেশ গঠনের পথে হাঁটছি। এটা আসলে আমাদের যারা শহীদ, তাদের প্রত্যাশা ছিল না। যারা আহত যোদ্ধা, তাদের প্রত্যাশা ছিল না। যেটা হাদি বললেন যে এটা আসলে কোনো বিপ্লব নয়, এটা একটি গণঅভ্যুত্থান। আমরা যে যার মতন করে আসলে বয়ান সৃষ্টি করি। কেউ বলি জুলাই বিপ্লব, কেউ বলি জুলাই গণঅভ্যুত্থান, যার কাছে যেমনটি মনে হয়। তবে আমার কাছে যেটি মনে হয়, শুধু বাংলাদেশ না, পৃথিবীর ইতিহাসে এই ধরনের একটি গণতান্ত্রিক আন্দোলন, যেখানে আমাদের যোদ্ধাদের হাতে অস্ত্র নাই, যেখানে আমাদের বোনেদের হাতে অস্ত্র নাই, তারপরেও গুলি চালাচ্ছে, তারা বুকটা পেতে দিচ্ছে। বুকের ভিতর ভীষণ ঝড়, বুক পেতেছে গুলি কর। আমরা যদি ওই সময় আসলে পাল্টা প্রতিরোধ করতে চাইতাম, তাহলে আমাদের অস্ত্র লাগতো। তবে দেশ যেদিকে যাচ্ছিল, যদি হাসিনা পদত্যাগ না করত, ক্ষমতা না ছাড়ত, তাহলে হয়তো বাংলাদেশ একটা বিপ্লবের দিকে বা যুদ্ধের দিকেই অবধারিত হতো। যাই হোক, আমাদের সেনাবাহিনীর কর্মকর্তারা, বিশেষ করে জুনিয়র লেভেলে যারা আছে, আমি শিওর না, বাট শুনেছি সবার কাছ থেকে, তারা হাসিনাকে আর সমর্থন দিতে চায়নি। তাদের সিনিয়র অফিসারদেরকে বলেছে যে আমরা আর হাসিনার পক্ষে কাজ করতে পারবো না। এরপরে 3 আগস্ট জেনারেলদের বৈঠক হয়, সেখানে ঊর্ধ্বতন আরও কর্মকর্তারা ছিলেন। সিদ্ধান্ত হয় হাসিনার পক্ষে গিয়ে শেখ হাসিনার ক্ষমতা রক্ষার জন্য সেনাবাহিনী কাজ করবে না। এই সংবাদ নিশ্চয়ই হাসিনার কাছে পৌঁছে যায় বা তার কাছে পৌঁছে দেওয়া হয়। তার মানে আমাদের যে জুলাই বিপ্লব বা জুলাই গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানের অন্যতম পার্ট সেনাবাহিনী। আমরা দেখেছি পরবর্তীতে সেনাবাহিনীর ভূমিকাকে নানানভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, নানানভাবে তাদেরকে ভিলিফাই করার চেষ্টা করা হয়েছে, এখনো করা হচ্ছে। কারা এগুলো করছে, কি কারণে করছে, সেগুলো কি আপনারা সাবেক সেনা কর্মকর্তা তারা ভাবেন? কখনো এই বিষয়ে বক্তব্য দিয়েছেন? বাংলাদেশে যখনই সংকট শুরু হয়েছে, সেই সংকটে জনগণের কাতারে এসে জনগণের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। নিশ্চয়ই আপনারা সেই ভিডিওগুলো দেখেছেন, যারা সেখানে উপস্থিত ছিলেন না, যে সেনাবাহিনী জনগণের সাথে আওয়ামী লীগ এবং পুলিশকে প্রতিহত করছে, পাল্টা গুলি চালাচ্ছে পুলিশের দিকে। চালিয়েছে না? চালিয়েছে তো। অনেকে স্লোগান দিয়েছে এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার। দিয়েছে না? দিয়েছে তো নাকি? 4 তারিখেও দিয়েছে, 5 তারিখেও দিয়েছে। অর্থাৎ আমরা হয়তো এদেশের জনগণ, আমি ধরেই নিলাম যে হাসিনা পতনের আন্দোলনের 99% সফলতা আমাদের, বাকি 1% এই 1% সেনাবাহিনী আমাদের সমর্থন দিয়েছে। আপনারা বলেন যে আপনি 99 অর্জন করলেন, আপনি 100 পাইলেন না,
তাহলে কি হাসিনার পতন হতো? হতো না। তার মানে এক্ষেত্রে আমাদের প্রত্যেকের ভূমিকা আছে। সেনাবাহিনী বলেন, শিক্ষার্থী বলেন, যুবরা বলেন, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ভূমিকা আছে। সাংস্কৃতিক কর্মী, শিল্পীরা, আইনজীবীরা, সাংবাদিকরা। এই গণঅভ্যুত্থানে 6 জন সাংবাদিক শহীদ হয়েছে না? এই গণঅভ্যুত্থানে আইনজীবীরা শহীদ হয়েছে। এই গণঅভ্যুত্থানে শিল্পীরা, সাংস্কৃতিক কর্মীরা তারা আহত হয়েছে। এই গণঅভ্যুত্থানে যে যার জায়গা থেকে ভূমিকা রেখেছে, কিন্তু সেই সবার যে ভূমিকা সেইটাকে অবমূল্যায়ন করা হয়েছে। আমরা আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে দাবি জানিয়েছিলাম যে বিপ্লবের পরে বা অভ্যুত্থানের পরে যদি আপনারা জাতীয় সরকার গঠন না করেন তাহলে এই পরিস্থিতি সামাল দিতে পারবেন না। কিন্তু আমাদের সকলের প্রিয় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি সেই দাবি রাখলেন না। তিনি রাখলেন ওই ছাত্রদের দাবি। ছাত্ররা তাকে প্রস্তাব দিয়েছে প্রধান উপদেষ্টা হওয়ার, তিনি আর কারোর সাথে আলোচনা করার প্রয়োজন মনে করলেন না। ছাত্ররা একটি তালিকা তার হাতে ধরিয়ে দিল, তিনি কিছুটা পরিবর্তন, সংযোজন, বিয়োজন করে তিনি একটি উপদেষ্টা পরিষদ গঠন করলেন। এই 1 বছর উপদেষ্টা পরিষদের অর্জন কতটুকু? সরকার তার সফলতার 12টি বিষয় আমাদের সামনে হাজির করেছে সরকারের প্রেস সচিবের মাধ্যমে। কিন্তু এই যে সরকারের 100টা ব্যর্থতা রয়েছে, এই ব্যর্থতাগুলো আসলে আমাদের সামনে হাজির করেনি। আমরা যখন এই সরকার গঠিত হলো, সরকারের উপদেষ্টাদের দপ্তরে আমরা গিয়েছি, আমাদের দলের পক্ষ থেকে আমরা কতগুলো দাবি জানিয়েছি। আমরা সেই সময় তাদের মুখ থেকে শুনেছিলাম যে প্রতি মাসে একবার করে সম্পদের হিসাব দিবে, কিন্তু এই 12 মাসে একদিনের হিসাবও তারা দেয়নি, কোনো মাসের হিসাব দেয়নি। আজকে একজন সচিবের বক্তব্য শুনলাম, তিনি বলছেন তার কাছে স্পষ্ট তথ্য রয়েছে 8 জন উপদেষ্টার দুর্নীতির তথ্য। আমি জানি না কতটুকু সত্য কতটুকু মিথ্যা, তবে ইতিমধ্যে আমরা দেখেছি একজন উপদেষ্টার APS এর দুর্নীতি এবং আরেকজন উপদেষ্টার 2 জন পিওর দুর্নীতি। আরও আমরা দেখেছি যে একজন উপদেষ্টার স্বামী, তার বিরুদ্ধে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে, তিনি নসরুল হামিদ বিপুর সম্পদ পাহারা দিচ্ছেন। এমনকি আমাদের প্রধান উপদেষ্টা তিনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে জড়িয়ে পড়েছেন। জনশক্তি রপ্তানি কোম্পানি, স্টার্লিং, গ্রামীণ বিশ্ববিদ্যালয়, তার নামের মামলাগুলো তুলে নেওয়া, এরকম আরও অনেকগুলো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে তিনি জড়িয়েছেন। তো যাই হোক, এই সরকারের কাছ থেকে আমাদের অনেক প্রত্যাশা ছিল যে বাংলাদেশকে তারা পরিবর্তন করে ফেলবেন, কিন্তু 1 বছরে তারা শুধুমাত্র এই উপদেষ্টা পরিষদের পরিবর্তন করেছেন। তাদের আত্মীয় স্বজনের ভাগ্যের পরিবর্তন হয়েছে, কিন্তু আমার আপনার কোনো পরিবর্তন হয়নি। এইটা আসলে গণ অভ্যুত্থানের চেতনা হতে পারে না।